আচ্ছা দেখো, এবার আমাদের অ্যারাইল হ্যালাইড প্রস্তুতির যে 2 নম্বর প্রসেস, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যারাইল হ্যালাইড। আচ্ছা, তো আগে প্রথম কথা হচ্ছে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা কিভাবে পাই, এটা আমাদের আগে শেখা লাগবে। এবং এটা খুবই ফেমাস একটা রিয়াকশন, বেনজিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে পাওয়ার যে প্রসেস, এটার নাম হচ্ছে ডায়াজোটাইজেশন রিয়াকশন বা ডায়াজোকরণ বিক্রিয়া। ডায়াজোকরণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটাই কি হয়? হ্যাঁ, বেনজিন বলয় থেকে, আসলে বেনজিন বলয় না ডিরেক্ট, এখানে প্রাইমারি অ্যামিন থেকে। ঠিক আছে, প্রাইমারি অ্যামিন থেকে আমরা কি পাই, মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পাই। তাহলে এই জায়গায় ডায়াজোকরণ বিক্রিয়ার মাঝে এখানে লিখে রাখতে পারো তোমরা যে প্রাইমারি অ্যামিনকে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 থেকে 5, এই তাপমাত্রাটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তাহলে যে মনে রাখবা, আমি যে তাপমাত্রাগুলো লিখবো এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, মানে তাপমাত্রা যেগুলো লাগবে না আমি সেগুলো লিখে দিব না, সমস্যা নাই। তাহলে প্রাইমারি অ্যামিনকে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রাস অ্যাসিডের সাথে হ্যাঁ বিক্রিয়া দিলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। আমরা একবারে শুধু ডায়াজোনিয়াম লিখি, কারণ এখানে আমাদের প্রাইমারি অ্যামিনটায় বেনজিন নাও থাকতে পারে, ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়। ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়। আচ্ছা, বিক্রিয়াটা কেমন চলো আমরা একটু দেখি। তাহলে কি হচ্ছে, হ্যাঁ প্রাইমারি অ্যামিন নেওয়া লাগবে কোনো একটা। তাহলে আমরা যেহেতু বেনজিন নিয়ে কাজ করতেছি, আমরা বেনজিনের প্রাইমারি অ্যামিন নিলাম, এই যে হচ্ছে বেনজিন বলের সাথে একটা NH2। তোমরা অ্যামিনের ডিগ্রি জানো কিনা একটু আমি যদি বলি, দেখো যারা জানো না অ্যামিনের ডিগ্রি কেমন, দেখো অ্যামিনের ডিগ্রির সংজ্ঞা হচ্ছে, অ্যামিনের ডিগ্রি কিভাবে দেখে, অ্যামিনের ডিগ্রি কিভাবে দেখে মনে রাখবা, নাইট্রোজেনের সাথে সরাসরি যতগুলো কার্বন যুক্ত থাকে তাই হচ্ছে ওই অ্যামিনের ডিগ্রি সংখ্যা। আচ্ছা, তাহলে অ্যামিনের ডিগ্রি হচ্ছে নাইট্রোজেনের সাথে সরাসরি যতগুলো কার্বন যুক্ত থাকে। দেখো আমরা যদি এক্সাম্পল দিই, ধরো এই যে নাইট্রোজেন, এদিকে CH3, ধরো এদিকে আমাদের একটা বেনজিন বলয় আছে, আর এদিকে হাইড্রোজেন। হ্যাঁ, তোমাকে যদি জিজ্ঞেস করি এটা কত ডিগ্রি অ্যামিন, তাহলে কি করবা, এই যে নাইট্রোজেন আছে, দেখো এই নাইট্রোজেনের সাথে সরাসরি এদিকে একটা কার্বন, আর এই যে বেনজিন বলয়ের যে একটা কার্বন, এই দুইটা কার্বন যুক্ত। ঠিক আছে, নাইট্রোজেনের সাথে এদিকে একটা কার্বন, বেনজিন বলয়ের একটা কার্বন, তার মানে এটা হচ্ছে আসলে 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, যেমন তোমাকে যদি বলি CH3 CH2, এদিকে নাইট্রোজেন, এদিকে CH3, এদিকেও CH3, হ্যাঁ তাহলে এটা কত ডিগ্রি অ্যামিন হবে? হ্যাঁ দেখো, এই যে নাইট্রোজেন সরাসরি এই পাশে একটা কার্বন, এদিকে একটা কার্বন, আবার এদিকে একটা কার্বন, সরাসরি 3টা কার্বনের সাথে যুক্ত, তাহলে অবভিয়াসলি এটা কত ডিগ্রি অ্যামিন? 3 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মানে অ্যামিনের ডিগ্রি চেনার উপায়। তাহলে এই যে আমরা এখানে যে অ্যামিন ইউজ করলাম, এটা কত ডিগ্রি অ্যামিন? হ্যাঁ এই দেখো নাইট্রোজেনের সাথে সরাসরি জাস্ট একটা কার্বন যুক্ত আছে, তার মানে এটা আসলে 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। 1 ডিগ্রির আরেকটা নাম তো জানোই প্রাইমারি, 2 ডিগ্রির আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি, 3 ডিগ্রি হচ্ছে টারশিয়ারি। আচ্ছা, এবার তাহলে এই প্রাইমারি অ্যামিনকে আমরা যদি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দেই, নাইট্রাস অ্যাসিড হচ্ছে HNO2। এখানে একটু কথা আছে, এখন এই নাইট্রাস অ্যাসিডকে তুমি যদি নর্মালি রেখে দাও, এটা নাইট্রিক অ্যাসিড হয়ে যায় খুব সহজেই। নাইট্রাস অ্যাসিডকে নর্মালি কিভাবে এভাবে রাখাই যাবে না আসলে, আমাদের এই জন্য যখন নাইট্রাস অ্যাসিড দরকার হয় আমরা কি করি, এটা দ্রবণের মাঝেই প্রিপেয়ার করি। এই জন্য কি করা হয়, ডিরেক্ট আমরা নাইট্রাস অ্যাসিড না দিয়ে এই জায়গায় দুইটা জিনিস দিই একসাথে, সেটা কি NaNO2 প্লাস হচ্ছে যে কোনো একটা আমাদের অ্যাসিড, ধরো সেটা HCl, NaNO2 প্লাস HCl, বা তুমি চাইলে এখানে যে কোনো অ্যাসিডও দিতে পারো, H2SO4 দিতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা দেই তখন কি হয় দেখো, এই দুইটা জিনিস আগে বিক্রিয়া করে, এই দুটো জিনিসকে দ্রবণে আমরা একসাথে ঢেলে দিই, বিক্রিয়া করে কি বানাবে, NaCl প্লাস HNO2। এই যে দেখো এই জায়গায় আমাদের কি হয়ে গেছে, নাইট্রাস অ্যাসিড প্রস্তুত হয়ে গেছে। ঠিক আছে, তুমি যদি এটা ইউজ করো, H2SO4 ইউজ করো, তখন এখানে জাস্ট NaCl এর বদলে Na2SO4 তৈরি হবে, সমস্যা নেই, দুটো একই জিনিস, আমাদের তো নাইট্রাস অ্যাসিড দরকার। তাহলে আমরা যদি দ্রবণে একসাথে এই দুটো জিনিস ছেড়ে দিই, এই যে নাইট্রাস অ্যাসিড তৈরি হলো, এই জিনিসটা গিয়ে এখন এই প্রাইমারি অ্যামিনের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, প্রাইমারি অ্যামিন। আচ্ছা হ্যাঁ, বিক্রিয়া করে কি বানাবে, আচ্ছা দেখো বিক্রিয়া করে কি বানাবে, এই যে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর তার সাথে থাকবে আমাদের 1 অনু পানি। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা কিভাবে হয় চলো আমরা এটা দেখব।
তো তার আগে আরেকটা কথা বলি এই জায়গায়, আমাদের এই সোডিয়াম নাইট্রাইট প্লাস হচ্ছে এর সাথে আমরা যে অ্যাসিডটা নিব, এই অ্যাসিডটা নেওয়া লাগবে অতিরিক্ত পরিমাণ। তুমি যেটাই নাও HCl অথবা H2SO4 যেটাই নাও সেটাই নেওয়া লাগবে অতিরিক্ত পরিমাণ। এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। কেন লাগবে এটা আমরা মেকানিজমের মাঝে বুঝে যাব। আচ্ছা, তাহলে এই গেল আমাদের মেইন বিক্রিয়া, বেসিক রিয়াকশন। তাহলে এবার চলো আমরা মেকানিজম দেখি এটা। আচ্ছা, এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এই জায়গায় তাপমাত্রা কত? হ্যাঁ, অবভিয়াসলি তাপমাত্রা কিন্তু অনেক কম তাপমাত্রা, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এটা তীর চিহ্ন নিচে লিখে দিবা, ঠিক আছে? এখানে বেশি তাপমাত্রা দিলে এই বিক্রিয়াটায় প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে এবার দেখো বিক্রিয়ার মেকানিজম। এই বিক্রিয়াটার মেকানিজম কেন শিখাচ্ছি? কারণ এটা অনেক ফেমাস একটা রিয়াকশন। তোমরা যদি না বোঝো বা না জানো যে আসলে বিক্রিয়াটা কিভাবে হয়, হয়তো মজা পাবা না। এই জন্য যাদের দরকার মেকানিজমটা দেখে নাও, এবং মেকানিজমের মাঝে অনেক কিছু শেখার আছে, দেখো। আচ্ছা, প্রথম কথা, এই জায়গায় আমাদের এই যে NaNO2 প্লাস HCl, তাহলে এই দুইটা মিলে সবার আগে বিক্রিয়া করবে। তাহলে মেকানিজমের প্রথমে একদম এই NaNO2 প্লাস HCl, সোডিয়াম নাইট্রেট প্লাস HCl মিলে নাইট্রাস অ্যাসিড আর হচ্ছে পানি বানায়। আচ্ছা, তাহলে এবার আরেক ভালো কথা, আমরা এখানে HClটা কি নিছিলাম? অতিরিক্ত পরিমাণ। তাহলে এই HClটা এর সাথে বিক্রিয়ার পরেও কিছু পরিমাণ HCl কিন্তু দ্রবণের মাঝে থেকেই যাবে, কারণ আমরা HCl অতিরিক্ত পরিমাণ নিছি, ঠিক আছে? তাহলে HClও আছে এখন, আবার দ্রবণে কি নাইট্রাস অ্যাসিডও আছে। তাহলে এবার দেখো এই নাইট্রাস অ্যাসিডের সংকেত এটা কেমন হচ্ছে, এই যে আমাদের N ডাবল বন্ড O আর একদিকে আছে হচ্ছে OH, ঠিক আছে? এই তো নাইট্রাস অ্যাসিড। কি হয়, এই যে আমাদের HCl ছিল, ও যেহেতু দ্রবণের মাঝে অবশিষ্ট আছেই, ওর কাজই হচ্ছে হাইড্রোজেন আয়ন ত্যাগ করা, তাই তো? তো HCl কি করে, হাইড্রোজেন আয়ন ত্যাগ করে এই যে আমাদের একটা কি হচ্ছে হাইড্রোজেন আয়ন আর Cl মাইনাস আয়ন বানায়। তো ওই যে হাইড্রোজেন আয়ন যেটা ত্যাগ করছে, ওই হাইড্রোজেন আয়নটা এসে এখানে আমাদের যে অক্সিজেনের নিঃসংযোগ ইলেকট্রন আছে এখান থেকে ইলেকট্রন নিয়ে নেয়। তাহলে কি হচ্ছে, এর সাথে এখন এই হাইড্রোজেন আয়ন চলে আসলো, এই যে অক্সিজেনের নিঃসংযোগ ইলেকট্রন এটা এই হাইড্রোজেন আয়ন নিয়ে নিল, ঠিক আছে? তাহলে কি অবস্থা হচ্ছে এখন, এই জায়গায় অক্সিজেন ডাবল বন্ড N, এইদিকে অক্সিজেন, হাইড্রোজেন, এইদিকে হচ্ছে আর একটা হাইড্রোজেন। আর দেখো এই অক্সিজেনটা যদি নিঃসংযোগ ইলেকট্রন দিয়ে দেয় হাইড্রোজেন আয়নকে, তাহলে অক্সিজেন কিন্তু আবার পজিটিভ হয়ে যাবে, তাহলে ও নিজে কি হয়ে গেল, পজিটিভ। আচ্ছা, তো জৈব যৌগে যখনই যে কোনো জায়গাতেই যখনই এরকম কাহিনী হবে, কি কাহিনী, একটা হাইড্রোজেন আয়ন এসে অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন নেওয়ার পরে এরকম একটা জিনিস তৈরি হয়েছে OH2+, এই যে OH2+, এর পরের ধাপে মাস্ট এখান থেকে কি বের হয়ে যাবে, এক অণু পানি বের হয়ে যাবে। এটা বহুত জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয়েছে এর আগে, দেখছো, ঠিক আছে? তাহলে এই যে আমাদের এর পরের ধাপে এই অক্সিজেন কি করবে, এই যে নাইট্রোজেনের কাছ থেকে আবার ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে এখান থেকে এক অণু পানি, এই যে আমরা এখানে লিখি এক অণু পানি বের হয়ে যাবে -H2, আর পরে থাকলো কে, এই যে নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ আর সাথে আছে একটা ডাবল বন্ড O। এই যে এটাই সেই আমাদের এখন ইলেকট্রোফাইল, ঠিক আছে? নাম হচ্ছে নাইট্রোসোনিয়াম আয়ন, নাইট্রোসোনিয়াম আয়ন। তাহলে এইটুকু গেল আমাদের বিক্রিয়ার প্রথম ধাপ, মেকানিজমের প্রথম ধাপ। তাহলে আমি আবার একটু বলি যে একদম প্রথম ধাপে তো সোজা কথা, NaNO2 প্লাস HCl দুইটা মিলে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড বানাচ্ছে, আর আমরা HClটাকে অতিরিক্ত পরিমাণ নিছিলাম, এই জন্য ওই HCl আবার কি হচ্ছে হাইড্রোজেন আয়ন আর Cl মাইনাস আয়নে ভেঙে যায়, ঠিক আছে? আচ্ছা, এবং শুধুমাত্র এই জায়গাতেই না, এরপরে যতগুলো জায়গাতেই আমাদের হাইড্রোজেন আয়ন দরকার হবে সবগুলো সার্ভ করবে কি, এই HCl, ঠিক আছে? তারপরে এই যে H+ তৈরি হলো, সে আবার এসে এই অক্সিজেনের নিঃসংযোগ ইলেকট্রনকে নিয়ে নেয়, ফলে কি হলো, OH2+ তৈরি হলো, এরপরের ধাপে এখনো পানি বের হয়ে যায়, পানি বের হয়ে আমাদের কি হচ্ছে, নাইট্রোসোনিয়াম আয়ন তৈরি হয়। এখন কথা হলো, যেই নাইট্রোসোনিয়াম আয়ন তৈরি হলো এটা তো আবার ইলেকট্রোফাইল, এই যে নাইট্রোজেনের পজিটিভ চার্জ আছে, সে আবার এখন ইলেকট্রন চাবে। এখন দ্রবণের মাঝে আর কে আছে, এই যে পড়ে আছে কি আমাদের প্রাইমারি অ্যামিন, তাহলে ওই নাইট্রোসোনিয়াম আয়ন এবার এই প্রাইমারি অ্যামিনে এসে অ্যাটাক করবে। চলো কি হয় তাহলে দেখি। আচ্ছা, তাহলে এবার বিক্রিয়ার সেকেন্ড ধাপে এই যে আমাদের নাইট্রোসোনিয়াম আয়ন ও এসে এই প্রাইমারি অ্যামিনে অ্যাটাক করবে। আচ্ছা, এই জায়গায় আছে NO+। আচ্ছা, এবার একটু তাকাও, তোমরা জানো যে বেনজিন বলয় মানেই হচ্ছে পাই ইলেকট্রনের কারখানা, তাই তো? তাহলে এই নাইট্রোসোনিয়াম আয়ন, নাইট্রোজেনের যে পজিটিভ চার্জ, এই নাইট্রোজেন কি করতে পারে, বেনজিন বলয়ের কাছ থেকেও ইলেকট্রন নিতে পারে। আবার দেখো এই যে উপরে যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনেরও কিন্তু নিঃসংযোগ ইলেকট্রন আছে, চাইলে এখান থেকেও ইলেকট্রন নিতে পারে। কিন্তু আসলে এই জায়গায় কি হবে, এই নাইট্রোসোনিয়াম আয়নের নাইট্রোজেন উপরের এই নাইট্রোজেনের নিঃসংযোগ ইলেকট্রন নিয়ে নিবে। আচ্ছা, এখন হয়তো বলবা কেন এটা হয়। আচ্ছা, এই কেন অ্যান্সারটা আমরা একটু পরে দিই, আমরা আগে একটা কাজ করি। তাহলে এই জায়গায় এই বেনজিন বলয়ের সাথে যেই নাইট্রোজেন আছে,
এর সাথে তো এদিকে দুইটা হাইড্রোজেন দিলাম এদিকে, আর কি হচ্ছে, আচ্ছা হাইড্রোজেন দুটোকে আমরা একটু এভাবে আঁকি, হাইড্রোজেন আর তার সাথে এই নাইট্রোজেন মিলে হ্যাঁ এই যে আমাদের ডাবল বন্ড। তাহলে এই নাইট্রোজেন কি করলো, এই যে এখানকার এই নিঃসংযোগ ইলেকট্রন নিয়ে নিল। আচ্ছা, ফলে এই নাইট্রোজেন যদি আবার নিঃসংযোগ ইলেকট্রন দিয়ে দেয় তাহলে ও আবার কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ওই যে এখন এই নাইট্রোজেন আবার পজিটিভ হয়ে গেছে, সে আবার এই হাইড্রোজেনকে বলবে ভাই আমি পজিটিভ হয়ে গেছি, ইলেকট্রন দাও। তাহলে ও আবার এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিবে। তাহলে কি অবস্থা হচ্ছে, একটা হাইড্রোজেন আয়ন বের হয়ে গেল, আর এদিকে এই যে আমাদের নাইট্রোজেন এর সাথে থাকলো একটা হাইড্রোজেন, আর এদিকে নাইট্রোজেন ডাবল বন্ড ও। ঠিক আছে, তাহলে দেখো আমরা একদম প্রথমে দেখো এই যে এই জায়গায় কিন্তু আমরা একটা হাইড্রোজেন আয়ন ইউজ করছিলাম, একটা হাইড্রোজেন আয়ন আমরা ইউজ করছিলাম। আবার দেখো বিক্রিয়ার এই জায়গায় একটা হাইড্রোজেন আয়ন কিন্তু ব্যাক পাইলাম। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু হাইড্রোজেন আয়নের সমতা হয়ে গেছে। আমরা তার মানে আসলে টোটালি আমরা কোনো হাইড্রোজেন আয়ন ইউজ করি নাই। ঠিক আছে, আচ্ছা এবার এসো যে জিনিসটা তৈরি হয়েছে, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে এন নাইট্রোসোঅ্যামিন। এন নাইট্রোসোঅ্যামিন। আচ্ছা, এন নাইট্রোসোঅ্যামিন তৈরি হয়েছে। এবার দেখো আমাদের তো কি বানাইতে হবে, ডায়াজোনিয়াম লবণ, তাই তো? আচ্ছা কিভাবে হবে, তোমরা টটোমারিজম শিখছো বা শিখছো কিনা জানি না, আমি ছোট করে বলি টটোমারিজম কি জিনিস। আচ্ছা এটা এখানে না বলে হ্যাঁ এই জায়গায় বলি, দেখো টটোমারিজম। টটোমারিজম কি জিনিস মনে রাখবা, জৈব যৌগের যেই জায়গাতেই যেখানেই এরকম অবস্থা দেখবা তুমি, এই যে পি তার সাথে কিউ আর কিউ এর সাথে আর দিয়ে একটা ডাবল বন্ড, বা এক্স ওয়াই জেড দিয়ে বলতে পারো, আমি পি কিউ আর দিয়ে বললাম। তাহলে পি এর সাথে কিউ আর কিউ এর সাথে একটা ডাবল বন্ডে অন্য একটা পরমাণু যুক্ত, আর এই যে পি এর সাথে আছে একটা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে কি বললাম যে হ্যাঁ যখন কি হচ্ছে দুইটা পরমাণুর মাঝে একটা সিঙ্গেল বন্ড, তার পাশে একটা ডাবল বন্ড, আর প্রথম পরমাণুতে একটা হাইড্রোজেন থাকবে, তখনই কি হবে এই জায়গায় টটোমারিজম হবে। টটোমারিজমের ফলে কি হবে, এই যে আমাদের পি এর সাথে যে হাইড্রোজেন এটা চলে যাবে আর এর সাথে, আর কিউ আর আর এর মাঝে যে ডাবল বন্ড ছিল এটা চলে আসবে পি আর কিউ এর মাঝে। ঠিক আছে, টটোমারিজমের আরেকটা নাম হচ্ছে 1,3 হাইড্রোজেন শিফট। 1,3 হাইড্রোজেন শিফট। তাহলে বলো টটোমারিজমের ফলে এবার কি হবে, এই জায়গায় এইচটা চলে যাবে, হাইড্রোজেনটা চলে যাবে আর এর সাথে, আর পি আর কিউ এর মাঝে চলে আসবে ডাবল বন্ড। এটাই হচ্ছে টটোমারিজম। হয়তো বলবা কেন হয়, এগুলো আমি এখন আর ডিটেলস বলবো না, আমরা তো টটোমারিজমের ক্লাস করতেছি না। তাহলে এইবার দেখো এই জায়গায় তুমি এই পি কিউ আর এই টাইপ কোনো কিছু পাইছো কিনা খেয়াল করে দেখো। এই যে দেখো এদিকে একটু তাকাও, দেখো এই যে আমাদের পি এর সাথে থাকবে একটা হাইড্রোজেন, এই যে পি এর সাথে হাইড্রোজেন থাকবে, এই যে দেখো আমাদের এই নাইট্রোজেনটাকে যদি পি ধরি এর সাথে হাইড্রোজেন আছে, এর সাথে এই যে কিউ এর একটা সিঙ্গেল বন্ড আর কিউ এর সাথে আর এর একটা ডাবল বন্ড পাওয়া গেছে। ঠিক আছে, একদম সেম ওই যে আগের মতোই। তাহলে এই জায়গায় আরটা হচ্ছে অক্সিজেন, কিউটা হচ্ছে নাইট্রোজেন, আর পি হচ্ছে আরেক নাইট্রোজেন। তাহলে বলো তো এই জায়গায় টটোমারিজমের ফলে এবার কি হবে, হ্যাঁ টটোমারিজম। টটোমারিজমের ফলে এবার কি হবে, হ্যাঁ পি এর সাথে হাইড্রোজেনটা চলে যায় কোথায়, আর এ। তাহলে আমরা যদি নিচে লিখি একটু, হ্যাঁ পি এর সাথে যে হাইড্রোজেন এটা চলে যাবে আর এ, তাহলে এই জায়গায় কি হচ্ছে, এই যে অক্সিজেনের সাথে হবে আমাদের হাইড্রোজেন, আর এই কিউ আর আর এর মাঝে ডাবল বন্ডটা পি আর কিউ এর মাঝে, তাহলে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের হবে ডাবল বন্ড, আর অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে। দেখো ঠিকঠাক হইল কিনা, আর আগে বেঞ্জিন বলে যেমন ছিল তেমন। ঠিক আছে, এই আচ্ছা এরপরে আবার এইটুকু হওয়ার পরে ওই যে আমাদের মনে আছে, আমাদের দেখো প্রথমে আমরা বলছিলাম যে এইচসিএলটা আমার এইচসিএল এর কাজই হচ্ছে এই জায়গায় হাইড্রোজেন আয়ন সার্ভ করা। তো এইবার দেখো আমাদের আরও একটা হাইড্রোজেন আয়ন আসলে এখানে দরকার। যখনই ওইচ পাচ্ছি, যেখানে একবার ওইচ পাইছিলাম হাইড্রোজেন আয়ন এসে সেটাকে পানি বানাই দিছে। আবার দেখো এই জায়গা তো সিমিলার, এই যে এন ওইচ, এই যেখানে ওইচ পাইছি, এই ওইচের যখনই পাইছি তার মানে কি হচ্ছে ওই এইচসিএল একটা হাইড্রোজেন আয়ন সার্ভ করে এটাকে পানি বানাই দিবে। তাহলে এই যে আরও একটা হাইড্রোজেন আয়ন আমাদের এখানে দরকার, যেটা কি করবে এই অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিবে। হ্যাঁ নিলে কি অবস্থা হইল, তাহলে এই আমাদের নাইট্রোজেন ডাবল বন্ড এন, হ্যাঁ এটা হয়ে গেল OH2+। এরপরে ধাপে তো বোঝাই যাচ্ছে যে আমাদের কি হবে, এখান থেকে এখনো পানি বের হয়ে যাবে আগের মতোই অবস্থা। তাহলে এই যে আমাদের এখান থেকে এখনো পানি যদি বের হয়ে যায়, আমরা এখানে -H2O লিখলাম, তাহলে উপরে থাকলো নাইট্রোজেন ডাবল বন্ড এন, তার উপরে একটা পজিটিভ চার্জ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পর্যন্ত গেল।
তাহলে আমরা দেখো আমরা কিন্তু আরও একটা হাইড্রোজেন আয়ন ইউজ করলাম। তাহলে যেই হাইড্রোজেন আয়ন ইউজ করলাম, ওই যে আমাদের হাইড্রোজেন আয়ন ইউজ করা মানে কি, একটা কে পড়ে আছে, Cl মাইনাস পড়ে আছে, মাথায় রেখো। তাহলে আমাদের কিন্তু একটা Cl মাইনাস পড়ে আছে। আচ্ছা, এবার দেখো এই নাইট্রোজেন তো পজিটিভ। আচ্ছা, আবার এই নাইট্রোজেনের একটা কি আছে, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। আচ্ছা, এবার কি হবে, আমরা এখানে লিখি, এবার কি হবে, এই নাইট্রোজেন, এই যে প্রথম নাইট্রোজেন, তার নিঃসঙ্গ জোড় ইলেকট্রনটা এই নাইট্রোজেনকে দিয়ে এখানে একটা বন্ড বানাই ফেলবে। হয়তো বলবো এগুলো কেন করতেছে, একটা বন্ড বানানো মানেই আসলে স্টেবিলিটি পাওয়া। ঠিক আছে, যখনই একটা বন্ড বানাবে এই জায়গায় ত্রিবন্ধন তৈরি হয়ে যাবে, এটা আসলে অনেক স্টেবল। তাহলে কি হইল, হ্যাঁ, তাহলে মাঝের নাইট্রোজেনটা এই নাইট্রোজেনের সাথে একটা ত্রিবন্ধন বানাই ফেললো। আচ্ছা, আর দেখো যখন এই নাইট্রোজেন নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আবার দিয়ে দিবে, ও আবার নিজে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই গেল টোটাল প্রসেস। যে জায়গায় কি তৈরি হলো, ডায়াজোনিয়াম আয়ন তৈরি হলো, ডায়াজোনিয়াম আয়ন। ওই যে বলছিলাম আমাদের হাইড্রোজেন আয়ন যখন ইউজ করে ফেলছি, HCl তো এখনো বিয়োজিত হয়েছে, একটা হাইড্রোজেন আয়ন ইউজ করে ফেলছি, কে পড়ে আছে, একটা Cl মাইনাস আয়ন এখনো পড়ে আছে। এই Cl মাইনাস আয়ন এখন কি হবে, হ্যাঁ, এই যে আমাদের যে নাইট্রোজেনের পজিটিভ চার্জ, এটার সাথে একটা কি বানাবে, আয়নিক বন্ধন তৈরি করবে। তাহলে একবারে আমরা এখানে লিখলাম, এই যে আমাদের আগে ছিল N ট্রিপল বন্ড N, এখানে পজিটিভ, এর সাথে ওই Cl মাইনাস আয়ন, এটা এসে কি করলো, একটা আয়নিক বন্ধন বানাইলো। এই যে কি তৈরি হলো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। আচ্ছা, আমি যদি খুব ছোট করে বলি পুরো প্রসেসটা, একদম ছোট করে, তাহলে প্রথমে কি হয়, এই প্রথম ধাপ, এই ধাপে ইলেকট্রোফাইল তৈরি হয়। ইলেকট্রোফাইলটা হচ্ছে নাইট্রোসোনিয়াম আয়ন। আচ্ছা, দ্বিতীয় ধাপে কি হয়, যেই ইলেকট্রোফাইলটা তৈরি হলো সেটা এসে বেনজিন বলয়ের নাইট্রোজেনের নিঃসঙ্গ জোড় ইলেকট্রন নিয়ে নেয়। দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইলটা বেনজিন বলয়ের নাইট্রোজেনের নিঃসঙ্গ জোড় ইলেকট্রন নিয়ে নেয়। তারপরে এখানে অনেক কাহিনী দেখলা, এই জায়গায় পানি বের হয়ে যায়, তারপরে টটোমারিজম হয়, টটোমারিজমের পরে আবার কি হচ্ছে, আমাদের এই নাইট্রোজেন নিঃসঙ্গ জোড় ইলেকট্রন দিয়ে দেয়, সবার লাস্টে এখানে এসে ডায়াজোনিয়াম আয়ন তৈরি হয়। সেই ডায়াজোনিয়াম আয়ন আর Cl মাইনাস আয়ন মিলে একটা ডায়াজোনিয়াম ক্লোরাইড বানায়। ঠিক আছে, এখন ওই যে আমাদের এই কোশ্চেন, যে কেন এই নাইট্রোসোনিয়াম আয়নটা এই নাইট্রোজেনের নিঃসঙ্গ জোড় ইলেকট্রনটাই নিল, কেন বেনজিন বলয় থেকে কোনো কেন এটা বেনজিন বলয়ের অর্থতে বা প্যারাতে যুক্ত হইতে পারতো। আমরা জানি যে এটা তো অর্থ প্যারা নির্দেশক, তাহলে এই অর্থ অবস্থান বা প্যারা অবস্থানে যুক্ত হইতে পারতো এটা। আচ্ছা, তোমরা যদি হচ্ছে প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পড়ে থাকো, প্রথম পত্রের তৃতীয় অধ্যায় দেখবা যেখানে পি ব্লক মোলের ধর্ম আছে, ওই জায়গায় দেখবা গ্রুপ 15-তে, গ্রুপ 15 এর ধর্মের মাঝে দেখবা এই কথাগুলো লেখা আছে যে মানে নিষ্ক্রিয় মৌলগুলোর পর নাইট্রোজেনই হচ্ছে সবচাইতে নিষ্ক্রিয়। এই কথাটা লেখা আছে দেখবা, নিষ্ক্রিয় মৌলগুলোর পর নাইট্রোজেন সবচেয়ে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় গ্যাসগুলোর পর নাইট্রোজেনই সবচাইতে নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, এটা কেন নাইট্রোজেন সবচাইতে নিষ্ক্রিয়, কারণ হচ্ছে এই যে নাইট্রোজেনের যে ত্রিবন্ধন, নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের যে 3টা বন্ড, এই বন্ড ভাঙতে মোটামুটি 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। এই বন্ডটা এতটাই স্ট্রং, এটাকে যদি তুমি ভাঙতে চাও, এই 3টা বন্ধনই যদি ভাঙতে চাও, এই জায়গায় টেম্পারেচার লাগে 3000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তুমি যদি এটাকে এমনি ভাঙতে চাও, তার মানে উল্টা দিক দিয়ে তোমরা ভাবো, তুমি যদি 2টা নাইট্রোজেনকে তাহলে মিলাইতে পারো, তাহলে এই পরিমাণ তাপমাত্রা বের হয়ে যাবে। তাপমাত্রা বের হওয়া মানে কি, অনেক স্টেবিলিটি পাওয়া। তাহলে সোজা কথা হচ্ছে কি, তুমি যদি কোনোভাবে 2টা নাইট্রোজেনকে মিলাইতে পারো, এটা কি হয়ে যাবে, অনেক বেশি স্টেবল হয়ে যাবে, অনেক স্টেবিলিটি পাবে। সোজা কথা হচ্ছে এটাই। এই জায়গায় আসলে কাহিনীটা এটাই হয়, সবারই তো উদ্দেশ্য হচ্ছে স্টেবিলিটি পাওয়া। তো এই জন্য দেখো, এই নাইট্রোজেনটা যদি বেনজিন বলের সাথে মিলে, হ্যাঁ হয়তো খুব অল্প পরিমাণ তাপমাত্রা বের হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু এই নাইট্রোজেনটা যদি এই নাইট্রোজেনের সাথে মিলে, তাহলে ওই যে একটা কি তৈরি হওয়ার পসিবিলিটি আছে, এখানে N ট্রিপল বন্ড N তৈরি হওয়ার পসিবিলিটি আছে, এবং যেটা কি হচ্ছে স্টেবিলিটি 1000 গুণে বেশি, অনেক অনেক বেশি স্টেবিলিটি। এটা যদি বানাইতে পারে 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বের হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আসলে কি হয়, এই নাইট্রোজেনটা এই বেনজিন বলে যুক্ত না হয়ে বেশি স্টেবল হওয়ার জন্য এই নাইট্রোজেনের নিঃসঙ্গ জোড় ইলেকট্রন নিয়ে নেয়, এবং দেখো প্রথমে যে এখানে নাইট্রোজেন একটা বন্ধন তৈরি করে। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে কি হয়, এই যে ত্রিবন্ধন তৈরি হয়। এবং আসলে এই যে এতগুলো স্টেপের উদ্দেশ্যই হচ্ছে একটা, এই উদ্দেশ্যই হচ্ছে এই নাইট্রোজেনটা যেন কি করে, দ্বি বন্ধন থেকে এখানে যেন ট্রিপল বন্ড ফর্ম করতে পারে, এটাই ছিল তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যের কারণে কি হচ্ছে, এতগুলো প্রসেস হয় এই জায়গায়। ঠিক আছে, তাহলে এত সব কিছু বলে দিলাম, সব কিছুর মোটামুটি হচ্ছে মানে কিছু হলেও মনে রাখার জন্য লজিক মেবি পাইছো। তাহলে এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের ডায়াজোকরণ বিক্রিয়া। তাহলে এইবার চলো আমরা এই যে ডায়াজোনিয়াম লবণ তৈরি করলাম, ডায়াজোনিয়াম লবণ থেকে কিভাবে অ্যারাইল হ্যালাইড প্রস্তুত হবে এটা দেখবো এবার। চলো, আচ্ছা দেখো আমরা ডায়াজোকরণ বিক্রিয়া পড়লাম, তো এখানে একটা কথা বলে দিই,
এই যে এই বিক্রিয়ায় এত কম তাপমাত্রা কেন লাগে, এটা ছোট করে একটু অ্যান্সার বলি। আসলে এই বিক্রিয়ায় টেম্পারেচার কম রাখার উদ্দেশ্য হচ্ছে যেই ডায়াজোনিয়াম লবণটা তৈরি হয় এটা আসলে অনেক অস্থায়ী একটা জিনিস, ঠিক আছে, এটা আনস্টেবল একটা জিনিস। কারণ কি আনস্টেবিলিটির কারণ হচ্ছে ওই যে এই একই কারণ, এই নাইট্রোজেন সবসময় কি চাচ্ছে, সে N ট্রিপল বন্ড N আকারে বের হয়ে আসবে বা এভাবে থাকবে। নাইট্রোজেন সবসময় চাচ্ছে N ট্রিপল বন্ড N আকারে থাকবে। তো এখানে কি সে এভাবে থাকতে পারতেছে? এই যে কে ডিস্টার্ব করতেছে, এই বেনজিন বলয়। এই বেনজিন বলয় নাইট্রোজেনের সাথে একটা এক্সট্রা বন্ড বানায় রাখছে। এই জন্য এই বন্ডটা কি হচ্ছে, খুবই অস্থায়ী, ঠিক আছে, এটা খুবই অস্থায়ী এবং খুবই দুর্বল। তুমি যদি এই টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রির বদলে একটু যদি বাড়ায় দাও, ধরো 30 ডিগ্রি করছো বা 100 ডিগ্রি সেলসিয়াস করছো, ধরো 30 ডিগ্রিতে একটু অনিশ্চিত থাকে, কিন্তু ধরো 100 ডিগ্রি সেলসিয়াস বা এরকম যদি টেম্পারেচার একটু বাড়ায় দাও, এই বন্ডটার সাথে সাথে ভেঙে যায়। এই বন্ডটার সাথে সাথে ভেঙে যায় এবং সেখান থেকে কি হয়, এই যে তুমি যদি একটু টেম্পারেচার বাড়ায় দাও, এই যে আমাদের এখানে কি ছিল N ট্রিপল বন্ড N Cl, এটা প্লাস এটা মাইনাস, হ্যাঁ, সাথে সাথে এই বন্ডটা এভাবে ভেঙে যায়, এই যে এমনি ভেঙে যায়, এই বন্ডটা এভাবে ভেঙে যায়। হ্যাঁ, নাইট্রোজেন তার যে ইলেকট্রনটা হারাইছিল সেটা আবার ব্যাক পেয়ে যায় এবং সেটা এই যে এই N ট্রিপল বন্ড N নাইট্রোজেন গ্যাস হিসাবে বের হয়ে আসে, যেটাতে সে যেই ফর্মে সে সবচাইতে বেশি স্টেবল। হ্যাঁ, আর বাকি কি অবস্থা হচ্ছে, এই জায়গায় যে বেনজিন বলে যেহেতু ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে বেনজিন বলের উপরে একটা পজিটিভ চার্জ চলে আসে, আর বাকি থাকে ওই যে আমাদের Cl মাইনাস, যেটা আয়নিক বন্ধন করে ছিল এতক্ষণ, ঠিক আছে। তাহলে মনে রাখবা সবসময় যে কোনো বিক্রিয়াতেই একটু যদি তুমি টেম্পারেচার বাড়ায় দাও, মোটামুটি ধরো কত, একটু এখানে লিখে দিলাম উচ্চ তাপমাত্রা যদি একটু বাড়ায় দাও, মোটামুটি এটা কত, অ্যারাউন্ড 100 ডিগ্রি সেলসিয়াসের মতো যদি করো, বা অনেক বই হচ্ছে এখানে 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি লিখছে, গ্রেটার দেন 30 ডিগ্রি সেলসিয়াস, এটা যদি লিখে দাও, তাহলে কি হচ্ছে, এই বন্ডটা আর থাকবে না, এই বন্ডটার সাথে সাথে ভেঙে যাবে এবং এখান থেকে কি হচ্ছে, নাইট্রোজেন গ্যাস বের হয়ে আসবে, ঠিক আছে, এখানে শুধু গ্যাস লিখলাম। আচ্ছা, তো এই জিনিসটাকে কাজে লাগায়, এই যে এই ডায়াজোনিয়াম লবণের এই ধর্মটাকে কাজে লাগায় আমরা এখান থেকে মোটামুটি অনেক টাইপের যৌগ তৈরি করতে পারি। এবং তুমি আমি বলি যে তোমরা যেমন গ্রিগনার্ড বিকারক পড়ছো, গ্রিগনার্ড বিকারকের মতোই এই ডায়াজোনিয়াম লবণ হচ্ছে অনেকটা গ্রিগনার্ড বিকারকের মতো। গ্রিগনার্ড বিকারক থেকে যেমন সব কিছু বানানো যায়, তেমনি ডায়াজোনিয়াম লবণ থেকে অ্যারাইল পার্টের সব কিছু বানানো যায়, ঠিক আছে, বেনজিন যুক্ত যত যৌগ আছে, বেনজিনের যত প্রতিস্থাপক আছে সব কিছু বানানো যায়, ঠিক আছে। তো চলো তাহলে আমরা এবার কি করব, এই বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে এমনি লিখলাম N2Cl, এখান থেকে আমরা হচ্ছে বানাবো এবার হ্যালোবেনজিন বা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। বলছিলাম এটা দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া আর একটা হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। তাহলে এবার একটু দেখো স্যান্ডমেয়ার বিক্রিয়ার দিকে আগে তাকাও। বলছিলাম দুইটা বিক্রিয়া আসলে সেম, শুধুমাত্র প্রভাবকে পার্থক্য আছে। তাহলে স্যান্ডমেয়ার বিক্রিয়ায় কি হয়, এই যে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিলাম N2Cl, এর সাথে তুমি যদি HCl এর বিক্রিয়া দাও, ঠিক আছে, আবার সিমিলারলি গ্যাটারম্যানেও তুমি যদি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে HCl এর বিক্রিয়া দাও, দুই জায়গাতেই টেম্পারেচার হচ্ছে ওই যে আমাদের এই বন্ধন ভাঙার জন্য কত তাপমাত্রা লাগে, মোটামুটি 100 ডিগ্রি সেলসিয়াসের মতো। তাহলে এই 100 ডিগ্রি সেলসিয়াস উপরে লিখে দাও, 100 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। শুধুমাত্র পার্থক্য কোথায়, এই জায়গায় লাগবে কপারের কোনো একটা লবণ, ধরো আমরা নিলাম এই জায়গায় অনার্দ্র কিউপ্রাস ক্লোরাইড, আর এই জায়গায় লাগবে শুধু কপার, ঠিক আছে, কোনো সমস্যা নাই আমাদের। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এখান থেকে বিক্রিয়া করে কিভাবে দেখো, এবার একটু তাকাও, ভালো করে তাকাও, দেখো এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম এই বন্ধনটা কিভাবে ভাঙবে, এই যে বেনজিন থেকে নাইট্রোজেনের দিকে ভাঙবে। তাহলে এই বন্ধনটা আমরা যদি এইভাবে ভাঙি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, একটা পাচ্ছি নাইট্রোজেন, একটা পাচ্ছি বেনজিন বলের উপরে পজিটিভ, আর একটা পাচ্ছি কি Cl মাইনাস। আর HCl এর মাঝে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, হ্যাঁ, হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ আর Clটা হচ্ছে নেগেটিভ, সবাই জানো এটা। তাহলে বলো এখানকার পজিটিভ আর এখানকার নেগেটিভ মিলাই দাও, আর এখানকার নেগেটিভ এখানকার পজিটিভ মিলাই, দেখো কি হবে। তাইলে এই পজিটিভ আর এখানকার এই নেগেটিভ যদি মিলাই দাও, তাহলে কি হবে, হ্যাঁ, বেনজিন বলের উপরে একটা Cl চলে আসবে। আর এখানকার এই নেগেটিভ আর এখানকার এই পজিটিভ যদি মিলাই দাও, তাহলে আবার কি তৈরি হবে, HCl তৈরি হবে, আর পড়ে থাকলো কে, এই যে এখানকার এই নাইট্রোজেন, এই হচ্ছে বিক্রিয়ার প্রসেস, ঠিক আছে, বিক্রিয়াটা এমনি মনে রাখবা। এবং দেখো এই বিক্রিয়ায় যে আমাদের HCl তৈরি হচ্ছে, এটাই কিন্তু আবার কি হচ্ছে, বিক্রিয়ক হিসেবে ইউজ করা হয়েছে। এই জন্য তুমি চাইলে এটা এখানে নাও দেখাইতে পারো, HClটাকে এখানে না দেখালেও চলবে, কারণ ওটা কি হচ্ছে, বিক্রিয়কের মাঝেই চলে যাবে, বিক্রিয়ার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে আসলে।
ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি এই জায়গাতে একই কথা, বিক্রিয়াটা একদম সেম ভাবেই হবে, কোনো সমস্যা নাই। এই জায়গাতে কি হচ্ছে, আমাদের এখানে Cl সাথে নাইট্রোজেন গ্যাস তৈরি হবে, জাস্ট দুই জায়গায় প্রভাবকটা আলাদা, আর কোনো পার্থক্য নাই এই জায়গায়। আচ্ছা, সিমিলারলি তুমি যদি এখানে HCl এর বদলে ধরো HBr ইউজ করো, HCl এর বদলে HBr ইউজ করছো, এবং ধরো আমরা প্রভাবক ইউজ করছি অনার্দ্র, ধরো কিউ প্লাস ব্রোমাইড, ওই যে ওটার সাথে মিলাই, ব্রোমিনের সাথে মিলাই কিউ প্লাস ব্রোমাইড ইউজ করলাম, তাহলে কি হবে, একদমই সেম, জাস্ট যেখানে ক্লোরিন আছে ওখানে এবার কি থাকবে, ব্রোমিন থাকবে। যে জায়গায় ক্লোরিন ছিল ওই জায়গায় এবার কি থাকবে, ব্রোমিন, আর তার সাথে কি আছে এখানে, নাইট্রোজেন। এখানেও সেম কথা, তুমি যদি HBr ইউজ করো, HBr যদি ইউজ করো, তার সাথে হচ্ছে কপার, সাথে আমাদের আচ্ছা টেম্পারেচার লিখি নাই না, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সাথে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি দাও, তাহলে এখানেও সিমিলার জিনিস একদম, বেনজিন বলয়ের সাথে থাকবে হচ্ছে এখানে ব্রোমিন, সাথে নাইট্রোজেন। এই তাহলে এই হচ্ছে আমাদের স্যান্ডমেয়ার আর গ্যাটারম্যান রিয়াকশন। তাহলে বিক্রিয়ার প্রসেস তো বলে দিলাম, যে আমাদের কি হচ্ছে, আগে এই জিনিসটাকে ভেঙে নিবা, ভেঙে নেওয়ার পরে এই পজিটিভের সাথে নেগেটিভ, আবার কি হচ্ছে এই নেগেটিভের সাথে এই পজিটিভ মিলাই দিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইটা বিক্রিয়া সেম। এখন কথা হইল যে আমরা তো স্যান্ডমেয়ার আর গ্যাটারম্যান বিক্রিয়ার মাধ্যমে এই ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন পাচ্ছি, ক্লোরো আর ব্রোমোবেনজিন, তাহলে ফ্লোরোবেনজিন আর আয়োডোবেনজিন কিভাবে পাবো? হ্যাঁ চলো, তাহলে এই দুটো এবার দেখা লাগতেছে, যে ফ্লোরোবেনজিন এবং আয়োডোবেনজিন, এবং এই দুটো বিক্রিয়ার নাম কিন্তু স্যান্ডমেয়ারও না, গ্যাটারম্যানও না, ঠিক আছে, এই দুটো আলাদা রিয়াকশন। কিভাবে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আয়োডোবেনজিন আর ফ্লোরোবেনজিন পাওয়া যায় দেখো। আচ্ছা, কিভাবে পাওয়া যায় দেখো, যদি আমরা আয়োডোবেনজিন পাইতে চাই, আয়োডোবেনজিন প্রস্তুতি দেখো, আয়োডোবেনজিন কিভাবে পাওয়া যায়, আমরা যদি ডাইজোনিয়াম লবণের সাথে পটাশিয়াম আয়োডাইড কিনি। আচ্ছা, এখানে বলো তো হাইড্রোজেন আয়োডাইড কেন ইউজ করা হলো না? আমরা তো এই জায়গায় চাইলে জাস্ট হাইড্রোজেন ক্লোরাইড বা ব্রোমাইড যেভাবে ইউজ করছি, হাইড্রোজেন আয়োডাইডই তো ইউজ করতে পারতাম, সমস্যা কি ছিল? ওই যে আজকেই পড়লা যে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে একটা তীব্র বিজারক, ঠিক আছে। এটা আসলে মানে তীব্র যে কোনো জিনিসই আসলে খারাপ, তীব্র যে কোনো জারক বা বিজারক এগুলো বিক্রিয়ার মধ্যে থাকলে উল্টাপাল্টা বিক্রিয়া হয়ে যেতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা কি হচ্ছে তীব্র বিজারকের দিকে আর যাব না, আমরা জাস্ট এই জায়গায় পটাশিয়াম আয়োডাইড ইউজ করে দিব, বিক্রিয়া বাকিটুকু আগের মতোই। তাহলে পটাশিয়াম আয়োডাইড ইউজ করলাম, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচার দিই, তাহলে দেখো কি হচ্ছে, হ্যাঁ এটাকে আগে ভাঙো, এই যে আমাদের এই বিক্রিয়া, এই বন্ধন সবসময় এমনি ভাঙে, তাহলে এখান থেকে বেনজিন বলয়ের উপরে পজিটিভ চার্জ পাও, সাথে নাইট্রোজেন পাও, আর হচ্ছে Cl মাইনাস পাও, আর এখানে পটাশিয়ামটা হচ্ছে প্লাস, আয়োডিনটা হচ্ছে মাইনাস। তাহলে এই পজিটিভের সাথে এই নেগেটিভ মিলাই দাও, তাহলে কি হবে, বেনজিন বলয়ের উপরে যাবে আয়োডিন, আর এখানকার এই যে এই নেগেটিভের সাথে এই পজিটিভ মিলাই দাও, তাহলে কি হবে, একটা পটাশিয়াম ক্লোরাইড। এই হচ্ছে, আর সাথে আমাদের পড়ে আছে কি এই জায়গায় নাইট্রোজেন, এই হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া আয়োডোবেনজিন প্রস্তুতি। এবার এসো ফ্লোরোবেনজিন প্রস্তুতি। আচ্ছা, ফ্লোরোবেনজিন প্রস্তুতি, আচ্ছা ফ্লোরোবেনজিন প্রস্তুতির প্রসেস হচ্ছে, ডিরেক্ট আমরা এখানে হাইড্রোজেন ফ্লোরাইড ইউজ করতে পারবো না, কারণ হাইড্রোজেন ফ্লোরাইড আসলে কি হচ্ছে, মানে এই জায়গায় হাইড্রোজেন ফ্লোরাইডের বন্ধন শক্তি অনেক বেশি, এটাকে ভাঙা যায় না, হাইড্রোজেন ফ্লোরাইড ডিরেক্ট ইউজ করা যাবে না, এটা বন্ধন শক্তি বেশি, এটাকে ভাঙা খুব কঠিন। আচ্ছা, এই জন্য ডিরেক্ট হাইড্রোজেন ফ্লোরাইড ইউজ না করে এখানে কি করা হয় দেখো, এই তো আমাদের বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এর সাথে ফ্লোরোবোরিক অ্যাসিড ইউজ করা হয়, ওই যে আজকে ফার্স্টে দেখছিলাম HbF4, ফ্লোরোবোরিক অ্যাসিড, বা তোমাদের কোনো কোনো বই হচ্ছে জাস্ট BF4 লিখছে, BF4 মাইনাস, এটাও ইউজ করা যায়, ঠিক আছে। তবে ফ্লোরোবোরিক অ্যাসিড ইউজ করাটা বেটার, এটা আমরা বাদ দিই, HbF4 ইউজ করি, ঠিক আছে, ফ্লোরোবোরিক অ্যাসিড। এবার একটু তাকাও সবাই, দেখো ভালো করে। আচ্ছা দেখো, এই ফ্লোরোবোরিক অ্যাসিডের আমরা যদি স্ট্রাকচার দেখি, আচ্ছা আগে আমরা একটা কাজ করি, এখানে তো টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস তুমি যদি দাও কোনো সমস্যা নাই, হ্যাঁ ধরো টেম্পারেচার দিলাম, এই জায়গায় এটা কিভাবে ভাঙে এটা আগে লিখে রাখি, যে হ্যাঁ এটা তো ভাঙবে সবসময় এইভাবে, তাহলে বেনজিন বলয় পজিটিভ, এখানে নাইট্রোজেন, আর এখানে Cl মাইনাস। আচ্ছা এবার এখানে তাকাও, ফ্লোরোবোরিক অ্যাসিড কিভাবে ভাঙে দাও, আমরা জানি অ্যাসিড মানে কি করবে, হাইড্রোজেন আয়ন ত্যাগ করবে, তাহলে আসলে এই হাইড্রোজেন আয়নটা এই টোটাল নেগেটিভ আয়নের সাথে জুড়ে আছে, তাই তো। তাহলে এই জায়গায় হাইড্রোজেন আয়নটা কি আছে, এখানে টোটাল যে BF4 মাইনাস আয়ন, BF4 মাইনাস আয়নের সাথে এভাবে জুড়ে আছে,
এই জায়গায় হচ্ছে আমাদের এই যে বোরনটা, এটা কি নেগেটিভ। ঠিক আছে, এই টোটাল নেগেটিভ আয়নের সাথে হাইড্রোজেন আয়ন আছে। আচ্ছা, আবার এই BF4- যেটা আমরা, তোমরা কিন্তু দেখে আসছো যে ওই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কি হয়, ওই যে আজকের বিক্রিয়ার ফার্স্টেই দেখছো যে এটা আসলে একটা প্রভাবক, এটার অষ্টক অপূর্ণ অবস্থায় আছে, এটা একটা Cl- এর সাথে যুক্ত হয়ে নিজে নেগেটিভ অবস্থায় থাকে, এবং বিক্রিয়া শেষে কিন্তু কি হয়, আবার এই বন্ধন ভেঙে যায়, ভেঙে গিয়ে এখান থেকে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর Cl- আবার ব্যাক করে। তো এখানে আসলে ওই ধর্মটাকেই কাজে লাগানো হয়। এখানে ওই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মতো এখানে কি হচ্ছে, BF3 মানে আমাদের বোরন ট্রাইফ্লোরাইড ইউজ করা হয়েছে। এটা জাস্ট কি হবে, এই যে এমনি ভাঙবে, দেখো কিভাবে হবে। সবার আগে হাইড্রোজেন আয়নটা চলে যাবে, তাহলে এখান থেকে এই হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে এই BF4- আয়ন, এটা ভেঙে একটা BF3 আর একটা হচ্ছে F- আয়ন এটা বানাবে। ঠিক আছে, এখানকার এই যে এই বন্ধনটা আবার এমনি ভেঙে যাবে, এই যে BF3 যেটা, সেটা BF3 হিসেবে, এই যে BF4- যেটা ছিল BF3 হবে, আর একটা F- পাবো। ঠিক আছে, ওই যে আগের মতো সবসময়, মানে এই লুইস অ্যাসিডগুলো সবসময় কি হচ্ছে, নিজের ফর্মেই ব্যাক করে আবার লাস্টে। আচ্ছা, তাহলে এইবারে যে হয়ে গেল, এখানকার পজিটিভ নেগেটিভের সাথে এখানকার এই পজিটিভ নেগেটিভগুলো মিলাই দাও, দেখো কি হয় তাহলে। হ্যাঁ, এই যে এখানকার এই পজিটিভ এর সাথে এই যে এখানে নেগেটিভ আছে, মিলাই দাও, তাহলে বেনজিন বলয়ের সাথে যাচ্ছে কে, ফ্লোরিন। আচ্ছা, এখানে আমাদের নেগেটিভ কি আছে, Cl-, এখানে পজিটিভ কি আছে, হাইড্রোজেন আয়ন, তাহলে এই দুটোকে মিলাই দাও, HCl। আচ্ছা, আর কি আছে, এখানে আছে নাইট্রোজেন, আর এই জায়গায় কি পড়ে আছে, BF3, তাহলে এই যে নাইট্রোজেন আর তার সাথে থাকলো BF3। এই হচ্ছে আমাদের বিক্রিয়ার নাম, হচ্ছে এটা বার্লস-শিমেন রিঅ্যাকশন। বার্লস-শিমেন রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা বুঝলা তো। আচ্ছা, তাহলে এভাবে আমাদের এই ডায়াজোনিয়াম লবণ থেকে ফ্লোরোবেনজিন প্রস্তুত করা হয়। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি অ্যারাইল হ্যালাইডের প্রস্তুতি সবগুলোই শিখে ফেললাম, বেনজিন বলয় থেকে, তারপরে হচ্ছে ডায়াজোনিয়াম লবণ থেকে। তো এখন চলো আমরা অ্যারাইল হ্যালাইডের রাসায়নিক ধর্ম পড়ব। ঠিক আছে, চলো।